আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের ৪২ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সেদিন ললিতা খাতুনের বাড়ি থেকে ঠিকঠাকভাবে ফিরে এসেছিল সাদিক এবং কণিকা। সাদিক ভেবেছিল কণিকাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরবে। বাড়ির কাছে আসার পরও এক মহিলা তাদেরকে দেখে নেয়। গ্রামের মানুষের চোখ বলে কথা, এক মুহূর্তের জন্য অশিক্ষিত মহিলাটি কোনো রকম বিবেক বিবেচনা না করে চেঁচামেচি শুরু করে। তার ধারণা সাদিক আর কণিকা অবৈধ সম্পর্কে জড়িত এবং কণিকার বাবা মায়ের অনুপস্থিতিতে নিজের প্রেমিকাকে নিয়ে অসামাজিক কাজকর্মে লিপ্ত ছিল। এরপর সেই মহিলা অনেকগুলো মহিলা জড়ো করে সাদিক আর কণিকাকে ঘিরে ফেলে তারা। কণিকা খুবই ভয় পেয়েছিল। হুট করে গ্রামবাসীর এমন চেঁচামেচিতে আতঙ্কিত হয়ে সাদিকের বাহু আঁকড়ে ধরেছিল। বেশ, যা হওয়ার হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই যেন জাহান্নাম হয়ে গেল চারপাশ। অশিক্ষিত মহিলার মুখ থেকে ছুটে আসা সন্দেহের আগুন সেকেন্ডের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল। মহিলারা এগিয়ে এসে বেচারি কণিকাকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে ও থাপ্পড় মারতে থাকলো। কণিকাকে টেনে বের করে আনা হলো মানুষের ভিড়ের মাঝে। মেয়েটি হাঁটু পর্যন্ত কাঁপছে, মুখে দম আটকে আসছে। সে ফুপিয়ে উঠল, তারপর কণ্ঠ কাঁপিয়ে বলল, আপনারা ভুল ভাবছেন, আমি কিছু করিনি, আমরা কোনো খারাপ কাজ করিনি। কিন্তু তার কান্না যেন আরো আগুন ঢেলে দিল ভিড়ের মধ্যে। এক মহিলা তেতে বলল, চুপ কর বেলাত ছেড়ি, লজ্জা নেই তোর? বাপ মা বাড়ির বাইরে দেখে তুই প্রেমিকাকে নিয়ে বাড়ির বাইরে অসামাজিক কাজ করস। আরেকজন বলল, এমন মেয়ে গ্রামে থাকতে দিলে আমাদের মেয়েরা কি বাঁচবো নাকি? অশ্রাব্য ভাষায় গালাগাল করতে করতে এক মহিলা হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কণিকার চুল ধরে টান দিল। মেয়েটি চিৎকার করে কেঁপে উঠল। এরপর পরই কয়েকটা থাপ্পড় ঝরে পড়লো তার গালে। মুখ থেকে কান্নার শব্দ বেরোলো, কিন্তু সেই কান্না থামাতে পারলো না মানুষের ক্রোধ। সাদিক হতবিম্বল হয়ে চিৎকার করলো, তারপর বলল, থামুন, দয়া করে কেউ ওর গায়ে হাত দেবেন না, আমরা কিছুই করিনি, আল্লাহর কসম, আমি শুধু ওকে বাড়ি পৌঁছে দিচ্ছিলাম। কিন্তু তার কথা যেন কারো কানেই পৌঁছালো না। মুহূর্তেই কয়েকজন পুরুষ এসে সাদিককে ধরে ফেললো। বারবার হাত ঝাটকা দিতে চাইলো সে, তবু ওরা তাকে টেনে নিয়ে সুপারি গাছের সাথে দড়ি বেঁধে দিল। কণিকা ছটফট করতে করতে চিৎকার করে বলে উঠল, আপনারা বিশ্বাস করুন কাকি, আমি নির্দোষ, আল্লাহর কসম করছি আমরা কোনো ভুল করিনি, উনি শুধু আমাকে বাড়ি পৌঁছে দিতে এসেছিল। কিন্তু তার কণ্ঠ হঠাৎ ডুবে গেল মানুষের তীব্র গালাগালি আর ঘৃণার শব্দে। কোনো সহানুভূতি নেই, কেবল ঘৃণা আর অন্ধবিচারে অবাক হলো সাদিক। একজন মহিলা সজোরে কণিকার কাঁধে ধাক্কা দিল, সে মাটিতে লুটিয়ে পড়ল। তখন ওই কয়েকজন একসাথে ঝাঁপিয়ে পড়লো, তাকে লাথি মারতে লাগলো। মেয়েটি বুক চেপে ধরে কাঁদতে লাগলো, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। তবুও কণ্ঠরোধ ভরা কান্নার মাঝে বারবার বলতে থাকলো, আমরা কিছু করিনি, বিশ্বাস করুন, আল্লাহর কসম। সাদিক দড়ির পাশে মরিয়া হয়ে ছটফট করছিল। চোখ দিয়ে রাগ আর অসহায়তার অশ্রু বেরিয়ে আসছে। কষ্ণিকালেও কোনো কিছু ভাবেনি সে, কিন্তু কণিকাকে পেটাতে দেখে বুক চিরে আসলো তার। গলা ফাটিয়ে চেঁচে উঠলো, ওকে মারবেন না, দয়া করে মারবেন না ওকে, আমি আপনাদের পায়ে ধরছি, ও নির্দোষ। কিন্তু ততক্ষণে চারপাশে মানুষের নিষ্ঠুর হাত আর কথার বিষয়ে পুরো পরিবেশ হাহাকারে ভরে গেছে। গ্রামের চেনা উঠোন, চেনা মুখ, সবাই হঠাৎ করে রূপ নিল হিংস্রতায়। কোনো সত্য, কোনো অস্বীকার, কোনো শপথই তাদের কাছে কোনো মূল্য রাখলো না। আধুনিক যুগে বসবাস করেও আজ আমরা এমন সমীকরণের ধাঁধায় পড়েছি যা থেকে বাঁচা মুশকিল। এই যুগে মানুষ মঙ্গল গ্রহে কলোনি বানানোর স্বপ্ন দেখছে। প্রযুক্তির ছোঁয়ায় পৃথিবী মুহূর্তে একে অপরের কাছে পৌঁছে যাচ্ছে। আইন শৃঙ্খলা শক্ত কাঠামো তৈরি হয়েছে, সেখানে আজও কোনো কোনো গ্রাম যেন ঘোর অন্ধকারে আটকে আছে। সাদিক আর কণিকাকে ঘিরে দাঁড়ানো সেই মানুষগুলোতে আলো নেই, নেই সামান্যতম মানবিক বোধ। এ যেন সময় থেমে গেছে এক ভয়ানক পশ্চাৎপদতায়। মানুষগুলো গায়ের জোরে, গালির তেজে আর সংখ্যার অহংকারে নিজেদের আইন বানিয়ে নিয়েছে। এসব কি মোটেও কাম্য? কণিকা মাটিতে পড়ে আছে, শরীরটা ব্যথায় কুকড়ে গেছে। আজকের পৃথিবীতেও প্রাচীনকালের মতো সামান্য ছেলে মেয়েকে একসাথে হাঁটতে দেখে গ্রামের মানুষের চোখ জ্বলে। অমানবিক রোষের শিকার কণিকা যদি আজ শহরে থাকতো তবে কি এসব হতো? উল্টো শহরে সবাই নিজেদের মতো চলে, অথচ আজ এখানে কণিকার কান্না, তার শপথ, তার নির্দোষত্ব সবই চাপা পড়ে গেল ভিড়ের গর্জনের নিচে। সাদিক বাধা পড়ে দাঁড়িয়ে আছে, অসহায় চোখ ছলছল করছে। সেও তো এই যুগের তরুণ, সে জানে শিক্ষার আলো কাকে বলে, জানে নারী পুরুষের বন্ধুত্ব মানেই সম্পর্ক নয়। অথচ গ্রামের এই অন্ধচোখ সমাজে তার সমস্ত শিক্ষাই মিথ্যা হয়ে গেল। সংখ্যাগরিষ্ঠের হাতে আইন চলে গেলে যুক্তি আর সত্যি কেবলই তুচ্ছ হয়ে যায়। আজ সাদিক সেটা হারে হারে টের পাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে নিজের প্রেয়সীকে এভাবে যন্ত্রণা পেতে দেখে। এক ভয়ঙ্কর বৈপরীত্য। পৃথিবী যতই এগিয়ে যাক, মানুষের ভেতর অশিক্ষা, ভয় আর সন্দেহ যদি না বদলায়, তবে কোনো আধুনিকতা তার মূল্য পায় না। এই ভিড়ের মাঝে আজও নারী মানে লজ্জার পাত্র, আর ছেলে মেয়ে একসাথে দাঁড়ালেই মানে পাপ। সাদিকের বুক ফেটে যাচ্ছিল এই উপলব্ধিতে। যে সমাজ এখনো মেয়েকে গালাগালি দিয়ে চুল টেনে দড়ি বেঁধে বিচার করে, সে সমাজ আসলে আধুনিকতার মুখোশের আড়ালে আদিম নিষ্ঠুরতাকেই বাঁচিয়ে রেখেছে। কণিকাও ভেতরে ভেতরে এই নির্মম শিক্ষা পাচ্ছিল। যতই যুগ এগুক, গ্রামের অমানবিকতা, কুসংস্কার আর সন্দেহের আগুন এখনো তার অস্তিত্বকে ছাই করে দিতে পারে। তারপর সেই ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হলো পুরো গ্রামবাসী। 1 ঘন্টার মধ্যেই কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিল কণিকা আর সাদিকের। তারপর তারা জানালো তাদের দুজনের জন্য আজ থেকে এই গ্রাম নিষিদ্ধ। কণিকার বাবা মায়ের অনুমতি না নিয়েই, কাউকে কোনো কিছু না জানিয়েই গ্রামের এই লোকগুলো সাদিক আর কণিকাকে গ্রাম থেকে চিরতরে বের করে দিল। সালমা বেগম যোগে পানি নিয়ে ঘর থেকে বেরিয়েছিলেন, কিন্তু সিঁড়ির কাছে এসেই থমকে গেলেন তিনি। হতবাক হয়ে দেখলেন সিঁড়ির ধারে ধারা পড়ে আছে নিথর হয়ে।
ফোনটা হাত থেকে ছিটকে একটু দূরে গড়িয়েছে, মুখে রং নেই, ঠোঁট ফ্যাকাশে হয়ে গেছে, বুক ওঠানামা করছে তীব্র কাঁপুনি নিয়ে। অচেতন হয়ে যাওয়ার আগে শরীরটা পুরো কেঁপে উঠেছিল। সালমা বেগমের চোখ প্রথমে পড়লো ধারার ফ্যাকাশে মুখে, তারপর ভেজা চোখে। বুকের ভেতরটা হু হু করে উঠল তার। হাঁক ছাড়লেন ঘর ভর্তি শ্বাসরুদ্ধ কণ্ঠে, তারপর বললেন, হায় আল্লাহ, ধারা, মা, কে আছো? শ্রাবণ, কই তুই? তাড়াতাড়ি আইরে কেউ। এক মুহূর্তে বাড়ি জুড়ে হাহাকার ছড়িয়ে গেল। ছুটে এলেন সামিউল শেখ। এক ঝলকে সিঁড়ির ধারে পড়ে থাকা ধারাকে দেখে আটকে উঠলেন তিনি। সালমা বেগম কাপা হাতে মাথাটা কুলে নিলেন, কণ্ঠ ভেঙে যাচ্ছে আতঙ্কে। তারপর বললেন, ধারা, মা, চোখ খুল না মা, কি হয়েছে তোর রে? কিন্তু ধারা নিশ্চুপ, নিঃশ্বাস আছে খুব ক্ষীণ। ফোনটা তুলে দেখতেই সালমার কপাল কুঁচকে গেল। লাইনেও তখনও ওপাশ থেকে ক্ষীণ চেঁচামেচি ভেসে আসছিল। সালমা তাড়াতাড়ি কল কেটে দিলেন। শ্রাবণ ল্যাপটপ নিয়ে বসেছিল। হুট করে মায়ের এমন চেঁচামেচিতে সেও দৌড়ে এসে বের হলো। সিঁড়ির কাছে এসে ধারাকে ওভাবে নিথর হয়ে পড়ে থাকতে দেখে তার বুক কেঁপে উঠল। রীতিমতো ছিটকে গিয়ে ধারাকে নিজের কোলে তুলে নিল শ্রাবণ। শ্রাবণের চোখ মুহূর্তেই ভরে গেল আতঙ্কে। কোলের ভেতর নিথর ধারার মাথাটা নেমে এলো তার বুকে। শ্বাস প্রশ্বাস ক্ষীণ, ঠোঁট ফ্যাকাশে, চোখ দুটো একদম বন্ধ। বুকের ভেতর হু হু করে উঠল শ্রাবণের। এত দৃঢ়, এত শক্ত এই মানুষটা হঠাৎ করেই এক মুহূর্তে যেন অসহায় হয়ে পড়ল। কণ্ঠটা ফেটে যাচ্ছিল তাড়াহুড়াই। সে অস্থির হয়ে বলল, ধারা, ধারা, চোখ খুলো, শোনো আমার কথা, শুনতে পাচ্ছ? কথা বলো প্লিজ ধারা। সালমা বেগমের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে শ্রাবণ অস্থির হয়ে বলতে থাকলো, মা, কি হয়েছে ওর? অজ্ঞান হলো কি করে? কি হয়েছে? সালমা বেগম নিজেও কাঁপছিলেন, কিন্তু ছেলের এমন অসহায় অবস্থা দেখে স্থির থাকতে পারলেন না। বিভ্রান্তিতে পড়েছেন তিনি। মাথা নেড়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, জানি না রে, তুই ওকে ঘরে নিয়ে যা, আমি পানি নিয়ে আসছি। আর শ্রাবণের বাবা, তুমি দ্রুত ডক্টরকে কল করে আসতে বলো। সামিউল শেখ দেরি না করে ফোন হাতে নিয়ে কল করলেন। সালমা বেগমও দ্রুত নিচে গেলেন পানি আনতে। আতঙ্কে শ্রাবণের হাত কাঁপতে লাগলো। কপালে বারবার হাত বুলিয়ে দিল। অস্থিরভাবে চুল সরিয়ে দিল কানের পাশ থেকে। চোখে অঝোর ধারা, গলায় চিৎকার আটকে যাচ্ছে। তবুও মরিয়া হয়ে চেঁচিয়ে ডাকলো। তারপর বলল, কি হয়েছে ধারা? চোখ খুলো প্লিজ। ধারার এমন নিথরতা দেখে শ্রাবণ আর কোনো কথা বলল না। মেয়েটার শরীরটাকে কুলে নিয়ে বজ্রপাতের মতো দ্রুত ঘরে নিয়ে এলো। বিছানায় আলতো করে শুয়ে নিজেও পাশে বসলো। ধারার ক্ষীণ নিঃশ্বাসের শব্দ সে শুনতে পাচ্ছে। শুকনো ঢোক গেলে বারবার ধারার কপালে হাত বুলিয়ে দিতে থাকলো শ্রাবণ। একটুখানি ধারার জ্ঞান ফেরানোর প্রয়াস। হুট করে কি হলো মেয়েটার? একটু আগেই তো ঠিক ছিল। এসব ভাবনার মধ্যে শ্রাবণ ততক্ষণে একবারেই ভেঙে পড়েছে। পাশে বসে অস্থিরভাবে বারবার ডাকতেই থাকলো, ধারা, প্লিজ তুমি চোখ খুলো, কিছু হবে না তোমার, আমি আছি তো, কিছু হবে না তোমার। ঠিক তখনই ডাক্তার এলেন। পেছনে সামিউল শেখও হন্তদন্ত হয়ে ছুটছেন। ডক্টরের থেতোস্কোপ গলায় ঝুলছে, হাতে ছোট্ট ব্যাগ। শ্রাবণ কোনো কথা না শুনে আতঙ্কিত কণ্ঠে অনুনয় করলো, ডক্টর প্লিজ ওকে দেখে বলুন না কি হয়েছে ওর। একদম হুঁশে আসছে না, নিঃশ্বাসটাও কেমন যেন লাগছে। ও কিন্তু একটু আগেই ঠিক ছিল, হুট করে কি হলো কে জানে। ডাক্তার শান্ত কিন্তু দ্রুত হাতে ধারার পালস চেক করলেন। তারপর কিছুক্ষণ সময় নিয়ে গভীর শ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, মিস্টার শেখ, ভয় পাওয়ার কিছু নেই। প্যানিক অ্যাটাক হয়েছে ওনার, মানে এমন কিছু শুনেছে বা হঠাৎ এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা মানসিকভাবে ভয়ঙ্কর আঘাত দিয়েছে, তাই সাময়িকভাবে শরীর দুর্বল হয়ে গিয়েছে। শ্রাবণ হাঁপ ছেড়ে বাঁচলেও ভয় পুরোপুরি কাটল না। সামিউল শেখ আতঙ্কিত মুখে ডাক্তারকে অনেকবার জিজ্ঞেস করলেন, মানে এখন কি বিপদমুক্ত? ও কি ঠিক হয়ে যাবে? ডাক্তার হালকা আশ্বাসের স্বরে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, খুব একটা চিন্তার কারণ নেই, ওনাকে এখন বিশ্রামে রাখতে হবে। বেশি ভিড় করবেন না, শান্ত পরিবেশে রাখুন, ওনার হুঁশ আসবে ধীরে ধীরে। সালমা বেগম একজন মা, মনে মনে ভেবে নিলেন মেয়েটার খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। ডাইনিং টেবিলেও খুব একটা খাবার তিনি ধারাকে খেতে দেখেন না। সাথে সাথে মাতৃসুলভ মনটাও অস্থির হলো তার। শ্রাবণের ফোনটা বেড সাইড টেবিলে রেখে দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ালেন। সামিউল শেখ এবার ডক্টরকে বিদায় দিতে গেলেন। ঘর পুরো ফাঁকা হলো। শ্রাবণ এবার দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে কিছুটা সময় নিঃশ্বাস নিল। তারপর আস্তে করে মাথা নামিয়ে আবারও ধারার কপালে চুমু খেলো। অবচেতন মেয়েটার আঙুলগুলো নিজের হাতের মুঠোয় চেপে ধরে ফিস ফিস করে বলল, তুমি আমার সাথে কিছু শেয়ার করোনি ধারা? কি এমন শুনলে তুমি? কি নিয়ে এত ভয় পেয়েছো যে আমাকে কিছু না জানিয়েই? মেয়ে, তুমি বড্ড খারাপ। ধারার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো শ্রাবণ। এখনো চোখ খুলছে না কেন কে জানে। ভয়ে হাত পা অসাড় হয়ে গেল তার। মিনিট দশেক পর হঠাৎ ওই ধারার চোখের পাতাগুলো হালকা কেঁপে উঠল। ভ্রুকুচকে একবার নিঃশ্বাস নিল গভীরভাবে। তারপর ধীরে ধীরে ভারী চোখ দুটি খুলল সে। শ্রাবণ যেভাবে ওর হাত চেপে ধরে বসেছিল সেভাবেই ঝুঁকে পড়লো আরো কাছে। অস্থির গলায় দ্রুত বলে উঠল, ধারা, শুনতে পাচ্ছ? দেখতে পাচ্ছ আমাকে? ধারা প্রথমে সবকিছু ঝাপসা দেখছিল, চারপাশ অস্পষ্ট। কেবল অনুভব করলো কপালে কারো উৎস হাত, আঙুলের ভেতর ভরসার এক চাপ। ধীরে ধীরে দৃষ্টি স্পষ্ট হলো। আর সেই প্রথম যে মুখটা চোখে পড়লো তা শ্রাবণের। চোখ নামিয়ে নিতে চাইলো ধারা, কিন্তু শরীর দুর্বল হয়ে পড়ায় কেবল চোখের ভেতরেই কষ্টের ছায়া ফুটে উঠল। শুকনো ঠোঁট নড়লো কাঁপতে কাঁপতে, গলাটা ভারী হয়ে এলো। তবুও ফিসফিস কিছু একটা বলতে চাইলো। তার আগে শ্রাবণের অভিমানী কণ্ঠটা বেজায় কঠোর হয়ে বলল, চোখ খুলতে এত দেরি করলে কেন ধারা? আমার হৃদয়টা কেড়ে নিয়ে শান্তি হয়নি, এবার প্রাণটাও কেড়ে নিতে চাইছো? আমায় ঋণী করে রেখো না, তোমার পাওনা ভালোবাসাগুলো শোধ করা বাকি।
ধারা ক্লান্ত চোখে তাকালো এলোমেলো হয়ে অস্থিরতায় ডুবন্ত মানুষটার দিকে। বুকের মধ্যে কালবৈশাখীর ঝড়ো হওয়া বয়ে গেল। নির্ভর হওয়া ডান হাতটা একটু উঠিয়ে ছুঁয়ে দিল শ্রাবণের গালের কাছটাই। শ্রাবণ কাতর চোখে তাকাতেই আধোখোলা চোখ জোড়া নিমিষেই বন্ধ করলো ধারা। শ্রাবণ হকচকিয়ে গেল। তার চোখ দুটো ভরে উঠলো আরো বেশি উৎকণ্ঠায়। সে দ্রুত ওর মুখের দিকে ঝুঁকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, চোখ খুলো, একদম বন্ধ করবে না, তাকাও আমার দিকে। কি হয়েছিল তোমার? এমন করে অজ্ঞান হলে কেন? তারা এবার তাকালো। আধখোলা চোখে তাকিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকালো। অস্ফুট স্বরে বলে উঠলো, কণিকা, ওরা কণিকাকে মেরে ফেলেছে শেখ সাহেব। আমার দোষে ওর জীবনটা শেষ। শ্রাবণ বুঝলো না, বিভ্রান্তিকর দৃষ্টি ফেলে তাকালো। তারা চোখ বন্ধ করে ফেললো আবার। বুকটা কেঁপে উঠলো তার। মনে হলো কান্না আসছে। ঠোঁট কাঁপলো, কিন্তু বলার শক্তি যেন হারিয়ে ফেললো মেয়েটি। শুধু কাপা কণ্ঠে একটাই বাক্য বের হলো, সাদিক আর কণিকাকে গ্রামের সবাই ধরে বেঁধে বিয়ে পড়িয়ে দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছে। শ্রাবণের বুক কেঁপে উঠলো বজ্রপাতের মতো। সে স্থির হয়ে গেল কয়েক সেকেন্ডে। বুকটা যেন জমে গেল মুহূর্তেই। চোখে স্থির হয়ে রইল নিথর দৃষ্টিতা। তারা যে কি বললো তা গুছিয়ে বোঝার শক্তি যেন হারিয়ে ফেললো সে। মাথার ভেতর শব্দগুলো প্রতিধ্বনির মতো বাজতে থাকলো। ঠিক তখনই ধারার বুক কেঁপে উঠলো প্রবল ঝড়ে। সে আর সামলাতে পারলো না নিজেকে। হঠাৎই ফুপিয়ে উঠলো কান্নার শব্দে ঘরটা ভারী হয়ে গেল। পর মুহূর্তে এসে ভেঙে চুরে অনেক জোরে জোরে কাঁদতে লাগলো, বুক চেপে মুখ হাত দিয়ে ঢেকে। নিজের ভাগ্যের সমস্ত তিক্ত পরিহাস ভেঙে আসছে একসাথে।